সে নাম্বারটা যদি না যায় তাহলে এই লগ ইন প্রসেসটা, সেই প্রসেসটা কমপ্লিট হবে না এবং আপনি আগেও যেতে পারবেন না। তাহলে কি করা যায়? তার উপায় হচ্ছে গিয়ে কাস্টমারকে বলতে হবে ব্রাঞ্চে গিয়ে তার মোবাইল নাম্বারটা রেজিস্টার করিয়ে আসে। ব্রাঞ্চে গেলে পরে ব্রাঞ্চে সিবিএসএ অ্যালার্টস মেনু থেকে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবে এবং আজকে যদি মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেয় তাহলে কালকে অর্থাৎ আগামীকাল আগামীকাল এটা ইওটিএস এই যে পোর্টালের থ্রুতে এই কাজটা করা যাবে। আজকে যদি অ্যালার্টস এন্ট্রি করে, আজকে যদি চেষ্টা করে, সেটা হবে না, পরের দিন হবে, একদিন সময় লাগবে। আধারের ক্ষেত্রে কি হবে? মনে করুন যখন এই আধারটা এখন নেই, আমি যেটা বললাম এই আধারের যে রেজিস্ট্রেশনটা সেটা এখন নেই, আগামী 10-12-15 দিনের মধ্যে চলে আসবে। তখন যদি কাস্টমারের মোবাইল নাম্বার রেজিস্টার নাও থাকে আর আধার ওটিপি যদি আমি সিলেক্ট করি, তো কাস্টমারের যে আধার নাম্বারটাতে যে মোবাইল নাম্বারটা জয়েন করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটাও যদি আমি এখানে দেই তাহলেও কিন্তু এই ভেরিফিকেশনটা, অথেন্টিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে এবং আগে এগোনো যাবে। তো আধারের ক্ষেত্রে সুবিধাটা কী হবে? আধার আপনারা বিসি যারা আছেন তারাও সিট করতে পারেন। যদি কোনো কাস্টমারের মোবাইল নাম্বারও না থাকে, আধার নাম্বারও সেটিং করা না থাকে, আপনি আধার সেটিং করে দেবেন। তাহলে কী হবে? আজকে যদি আপনি আধার সেটিং করেন, কালকেই আপনি তার আধারের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানে ওটিপি এসে আপনি প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। ইনফ্যাক্ট তার মানে কি হলো, ইন দ্যাট কেস অলসো কাস্টমারকে ব্রাঞ্চে যেতে হবে না, কাস্টমারকে এই ক্ষেত্রে ব্রাঞ্চে যেতে লাগছে না। কিন্তু এই আধারের যে অথেন্টিকেশন টাইপটা, এটা এই মুহূর্তে নেই। কাজে এই মুহূর্তে কাস্টমারের যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে, কাস্টমারকে বলতে হবে ব্রাঞ্চে গিয়ে অ্যালার্টস মেনুতে মোবাইল নাম্বারটা রেজিস্টার করিয়ে আসে সে, এবং তারপরে এই প্রসেসটা আপনি হতে পারবেন। আর যখন আধার নাম্বারে মোবাইল ওটিপি আসা শুরু হয়ে যাবে, তখন আপনি আধারটাকে সিট করে দিয়ে আধারের ওটিপিটা দিয়েও এখানে লগ ইন করতে পারবেন। আচ্ছা, এই স্ক্রিনটার ডান দিকটা যদি আপনি একবার দেখেন, এখানে প্রসেসটা বলা আছে যে কী কীভাবে স্টেপগুলো। প্রথম প্রসেসে লগ ইন ওটিপি অথেন্টিকেশন আপনি করছেন, তারপরে অ্যাকাউন্ট দেখছেন, অ্যাকাউন্টের ওটিএস অ্যামাউন্ট দেখছেন, তারপরে পেমেন্ট করছেন, আর তারপরে আপনার এনওসি মানে কি নো ডিউ যেটা আছে সেটা, আর স্যাংশন লেটারটা জেনারেট হয়ে যাচ্ছে। এই প্রসেসগুলো আমরা গ্র্যাজুয়ালি বলবো। ডান দিকে এটা পয়েন্ট ওয়াইজ দেখানো আছে। আর তার নিচে হেল্প ডেস্ক নাম্বার যেটা আছে 24x7 একটা হেল্প ডেস্ক নাম্বার এখানে দেওয়া আছে, আর একটা মেল আইডিও দেওয়া আছে যেটা কিনা হলো eots@pnb.co.in, eots@pnb.co.in। কোনো রকম অসুবিধা হলে ইমেল আইডিতে যোগাযোগ করা যেতে পারে। এটা হোম পেজের মধ্যেই দেওয়া আছে, এটা আপনাকে কোথাও খুঁজতে হচ্ছে না। এবার এগোবো, যেই বাকি যে ডিটেলসগুলোর কথা আমরা বললাম সেই সমস্ত ডিটেলসগুলো এন্টার করার পরে যদি লগ ইন বাটনে ক্লিক করি, লগ ইন বাটনে ক্লিক করার পরে আমার সামনে এটা নয়, এরকম, হ্যাঁ, এরকম একটা স্ক্রিন আপনার কাছে ওপেন হবে। আপনি দেখতে পারবেন এরকম একটা স্ক্রিন ওপেন হচ্ছে, যেটার বাদিকে আপনি দেখতে পাবেন কাস্টমারের নাম, তার কাস্টমার আইডি, মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা দেখা যাবে। এটা কেন? কারণ এখন অবধি আমি কাস্টমারে যে এন্ট্রি করেছিলাম এখানটাতে এসে কাস্টমারের ডিটেলসটা একবার মিলিয়ে নেবেন যে হ্যাঁ আপনি যার করছেন, কারণ ভুল করলে পরে আলটিমেটলি সেটা সঙ্গত কারণেই ভুল হয়ে যেতে পারে। এই জায়গাটা একবার মিলিয়ে নেবেন যে প্রপার কাস্টমারের নামটাই এসছে কিনা, আপনি যারটা করছেন তারটাই এখানে দেখাচ্ছে কিনা, তাহলেই বুঝবেন যে ব্যাপারটা সঠিক হচ্ছে। ভুল হওয়ার কোনো কারণ নেই আপনি যদি সঠিক এন্ট্রি করে থাকেন, তাও একবার এটা দেখে নেবেন। এবং তারপরে দেখতে পাবেন সামনেই এই দেখুন এখানে যেরকম দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমারের যে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টটা এনপিএ তা, সেই অ্যাকাউন্টটা এবং তার ডিটেলসটা এখানে চলে আসছে। আমরা একটু এটাকে বড় করে নিই আর একটু ভালোভাবে দেখা যাবে। এই দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে, তারপরে প্রথম যে ফিল্ডটা আছে তাতে দেখা যাচ্ছে এনপিএর প্রিন্সিপাল অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্ট প্রিন্সিপালি এনপিএ বাকি আছে। তারপরে দেখা যাচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, মানে কি প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে অ্যাকাউন্টে যেটা ইন্টারেস্ট লেগেছে সেই ইন্টারেস্টটা লাগার পরে যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। তারপরের যে ফিল্ডটা সেটাতে দেখা যাচ্ছে ওটিএস অ্যামাউন্ট। এর মানে হলো এইখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এত টাকা দিলে এই অ্যাকাউন্টটা সেটেল হবে এবং এত টাকা আপনাকে দিতে হবে। এবং মনে করুন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম নন ডিসক্রিমিনেটরি, নন ডিসক্রিশনারি, এই যে অ্যামাউন্টটা কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ বলতে পারবে না এটা কম বা বেশি, এটা যেটা দেওয়া আছে এটা মিনিমাম, এটা দিতেই হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে আজকের দিনে এই যে স্কিমটা দিয়েছে সেই স্কিমটা খুবই সীমিত সময়ের জন্য, সীমিত সংখ্যক বড়োয়ারের জন্য অ্যাপ্লিকেবেল, কাজেই এই সুযোগ কিন্তু আগে নাও পাওয়া যেতে পারে। এই ওটিএস অ্যামাউন্টটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন দুটো ফিল্ড আছে, একটাতে দেখাচ্ছে পেড অ্যামাউন্ট, একটাতে দেখাচ্ছে রিমেনিং অ্যামাউন্ট। এটা কি? এই দুটো অ্যামাউন্ট কি? এই দুটো অ্যামাউন্ট হলো, মনে করুন এইখানে ওটিএস অ্যামাউন্ট যেটা দেখা যাচ্ছে 93,563 টাকা পেমেন্ট করলে ওটিএস হবে, কিন্তু কারোর কাছে এখনই পুরো টাকাটা নেই, সে 50,000 টাকা এখন পেমেন্ট করবে, আর বাকি যে টাকাটা মানে 43,563 টাকাটা সেটা সে পরে পেমেন্ট করবে। তো সে যদি 50,000 টাকা পেমেন্ট করে দেয়, পেমেন্ট করার পরে সে যখন আবার এই পেজটাতে ফেরত আসবে বাইরে থেকে লগ ইন করে, তখন সে দেখতে পাবে এই যে পেড ওটিএস অ্যামাউন্ট ফিল্ডটা আছে এখানে 50,000 দেখা যাবে, কারণ অতটা সে পে করে দিয়েছে।
এবং বাকি যে অ্যামাউন্টটা 43,563 সেটা এখানে দেখা যাবে। আমাদের এই এক্সাম্পলটাতে যে স্ক্রিনশটটা আপনাকে দেখাচ্ছি তাতে কি হয়েছে, পুরোটাই একবারে পেমেন্ট করে দিয়েছিল, যার কেসটা নেওয়া হয়েছে সে পুরোটাই একবারে পেমেন্ট করে দিয়েছিল। এই জন্য সরি, সে এখনও কিছু পেমেন্ট করেনি, সে পেমেন্ট করবে। এই জন্য তার পুরো অ্যামাউন্টটাই রিমেনিংয়ে দেখাচ্ছে, কারণ সে এখনও কিছু পেমেন্ট করেনি। এ যদি পার্ট কিছু পেমেন্ট করে দেয়, পেমেন্ট করার পরে আবার যদি পেজে আসে, তো যতটা সে পেমেন্ট করে দিয়েছে ততটা এখানে দেখা যাবে এবং বাকি অ্যামাউন্টটাই পাশে দেখা যাবে পেমেন্ট করার জন্য। এবার আসি নিচে ওই স্ক্রিনটারই একটু ছোট করে নিই। এই অ্যামাউন্টটা দেখার পরে আপনি দেখবেন এখানে একটা আছে, আই অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রি টু অ্যাবাইড বাই অল টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে ইয়েস করতে হবে। এটাকে ইয়েস করে তবে আগে এগোনো যাবে। এটাকে আমাকে ইয়েস করে নিতে হবে, ইয়েস করে আমাকে আগে এগোনো যাবে। এবং এটা যতক্ষণ না ইয়েস করবো, বাকি সমস্ত কিছু দিয়ে দিলেও আমি কিন্তু আগে এগোতে পারবো না। কাজে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাকে যতক্ষণ আমি ইয়েস করছি, এই রেডিও বাটনটাকে সিলেক্ট করে আমি কিন্তু এগোতে পারবো না। লোকে কিন্তু এই ভুলটাও করছে, এখানে ইয়েস করছে না, নো করছে কোনো সময় কিছুই করছে না, এবং বলছে কি কাজ করছে না। ন্যাচারালি সেটা কাজ করছে না তা নয়, এটা কাজ করবে না, কারণ আপনাকে যতক্ষণ না আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে এগ্রি করবেন ততক্ষণ এটা এগোতে দেবে না। তারপর এখন বাদিকে 3টে কালারের বক্স দেখা যাচ্ছে। প্রথমটা সবুজ রঙে, পে ফুল ওটিএস অ্যামাউন্ট, এবং তার পাশে দেখুন ওটিএসের অ্যামাউন্টটা দেখা যাচ্ছে, কতটা অ্যামাউন্ট দিলে সেটেল হবে, যেটা কিনা ওপরেও দেখা যাচ্ছিল, একটু আগে কথা বলেছি। তারপরে কি আছে, লাল বক্সের মধ্যে লেখা আপফ্রন্ট অ্যামাউন্ট পেমেন্ট। কেউ যদি ফুল ওটিএস অ্যামাউন্ট মনে করুন সে পেমেন্ট করতে পারছে না, তার কাছে আজকে নেই, কিন্তু সে সেটেল করাতে চায়, সে আপফ্রন্ট অ্যামাউন্ট পেমেন্ট বলে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা চেঞ্জ করা যাবে না। দেখছেন এই দুটো অ্যামাউন্ট যে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা, এই অ্যামাউন্টগুলো চেঞ্জ করা যাবে না। মিনিমাম এই অ্যামাউন্টটা তাকে পেমেন্ট করতেই হবে। এই অ্যামাউন্টটা যদি সে মিনিমাম পেমেন্ট না করে, তাহলে কিন্তু সে ওটিএস যে প্রসেসটা, সেই প্রসেসটা স্টার্ট করতে পারবে না। এই অ্যামাউন্টটা মিনিমাম তাকে আজকের দিনে পেমেন্ট করতেই হবে স্যাংশন নেওয়ার জন্যে। আজকের দিনে মানে যেদিন সে শুরু করবে আর কি প্রসেসটা, সেদিনের কথা বলছি। আর তার নিচে ব্লুতে আরেকটা লেখা আছে আদার অ্যামাউন্ট। আদার অ্যামাউন্ট কীরকম, মনে করুন কি কাস্টমারের কাছে এই আপফ্রন্ট অ্যামাউন্টের থেকে বেশি টাকা আছে, সে দিতে পারে, বাট পুরো ওটিএস অ্যামাউন্টের টাকা তার কাছে নেই। সেক্ষেত্রে আপফ্রন্ট অ্যামাউন্টে এখানে দেখুন, এখানে বক্সটা খালি আছে, সরি আদার অ্যামাউন্টে এখানে বক্সটা খালি আছে। এখানে সে যত টাকা পেমেন্ট করতে চায় তত টাকা এন্ট্রি করে এই আদার অ্যামাউন্ট বাটনটাতে ক্লিক করবে। কিন্তু সেটা কখনোই আপফ্রন্ট অ্যামাউন্টের কম হবে না। এখানে যেরকম দেখা যাচ্ছে আপফ্রন্ট অ্যামাউন্ট 18,712 টাকা, সে যদি মনে করে আমি এখানে 10,000 টাকা দিয়ে পেমেন্ট করবো, হবে না। 18,712 বেশি হতে হবে, 18,715 হতে পারে, 20,000, 25,000, 50,000 সব কিছু হতে পারে। আর ফুল ওটিএস অ্যামাউন্টের কম, ফুল ওটিএস অ্যামাউন্ট 93,563, সেটা দিলে তো ফুল ওটিএস হয়েই যাচ্ছে। এবার যদি কেউ মনে করুন পুরো টাকাটা পেমেন্ট করতে চায়, বা পার্ট টাকাটা পেমেন্ট করতে চায়, বা অন্য কোনো অ্যামাউন্ট পেমেন্ট করতে চায়, যাই করুক না কেন, সেই বাটনটাতে ক্লিক করবে। আমি ধরে নিচ্ছি আমাদের এই কেসটা আমরা যেটা বলছি সেখানে আমরা পুরো অ্যামাউন্টটা পেমেন্ট করব। তো আমি পে ফুল ওটিএস অ্যামাউন্টে যে সবুজ বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করব। যখনই আমি বাটনটাতে ক্লিক করছি এটা নেক্সট পেজে আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই, যে যদি কেউ আপফ্রন্ট অ্যামাউন্ট পেমেন্ট করে বা আদার অ্যামাউন্ট পেমেন্ট করে, মানে কি পুরো অ্যামাউন্টটা পেমেন্ট করছে না, কিছু অ্যামাউন্টও তার বাকি থাকছে, সেক্ষেত্রে সিস্টেম একটা স্যাংশন লেটার জেনারেট করবে। করে দেবে। সেই স্যাংশন লেটারটাতে জেনারেট করেই বলে দেবে যে আপনার যে বাকি অ্যামাউন্টটা সেটা আপনাকে আগামী 90 দিনের মধ্যে বা 180 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। 90 অথবা 180, দুটো কেন? কারণ আপনি যদি 90 দিনের মধ্যে পেমেন্ট করে দেন, আপনি যদি বাকি অ্যামাউন্টটা 90 দিনের মধ্যে পেমেন্ট করে দেন, 90 ডেজের মধ্যে পেমেন্ট করে দেন, তাহলে আপনাকে তার উপর কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। কিন্তু আপনি যদি 90 দিনের উপরে চলে যান, তাহলে বাকি যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটার উপরে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। কবে থেকে? যবে থেকে আপনি শুরু করেছেন, দিন নাম্বার 1 থেকে আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। আর এই 90 দিনের উপরে আপনি কতদিন ম্যাক্সিমাম পেতে পারেন এটা পেমেন্ট করবার জন্য? আরও 90 দিন, মানে কি টোটাল 180 দিন। টোটাল 180 দিনের মধ্যে আপনাকে এই পেমেন্টটা, ফুল ওটিএস অ্যামাউন্টটা পেমেন্ট করে প্রসেসটা কমপ্লিট করতেই হবে। 180 দিনের উপরে একদিনও আপনাকে সময় দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ওটিএস প্রসেসটা আপনি স্টার্ট করেছেন এটা কিন্তু কমপ্লিট হবে না। কাজেই ম্যাক্সিমাম যে টাইম পিরিয়ডটা আছে সেটা হচ্ছে 180 দিনের। যেদিন থেকে আপনি স্টার্ট করছেন সেদিন থেকে 180 দিন। তার 90 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট করেন, তাহলে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। 90 দিন ক্রস করে যদি আপনি পেমেন্ট করেন, মানে 91 দিন থেকে 180 দিনের মধ্যে যদি পেমেন্ট করেন, তাহলে আপনাকে পুরো শুরুর দিন থেকে পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট বাকি অ্যামাউন্টের উপর। আর বাকি ইন্টারেস্ট কত পার্সেন্ট রূপে পেমেন্ট করতে হবে? ইন্টারেস্ট আপনাকে MCLR +1%, যেটা কিনা আজকের দিনে দাঁড়িয়ে
9.10%, 9.10% এর হিসাবে আপনাকে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে। কাজে এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে আপনি যেই কাস্টমারকেই বলবেন, যে কাস্টমারের কাছেই যাচ্ছেন, চেষ্টা করবেন কি সে যাতে একেবারেই ফুল ওটিএস অ্যামাউন্টটা দিয়ে পেমেন্ট করে দেয়, যাতে করে কিনা তাকে আর কোনো ইন্টারেস্ট পেমেন্ট না করতে হয়, তার সেটেলমেন্টটা হয়ে যায়। এবারে প্রশ্নটা হচ্ছে, যদি আপনি পার্ট অ্যামাউন্ট পেমেন্ট করেন, পুরো অ্যামাউন্ট পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার নো ডিউ সার্টিফিকেট এখন জেনারেট হবে না। আপনাকে স্যাংশন লেটার দিয়ে দেবে, নো ডিউ সার্টিফিকেট এখন জেনারেট হবে না। নো ডিউ সার্টিফিকেট কখন জেনারেট হবে? যখন আপনি বাকি অ্যামাউন্টটাও পুরো পেমেন্ট করে দেবেন। পুরো বাকি অ্যামাউন্টটা পেমেন্ট করে দেওয়ার পরে আপনার নো ডিউ সার্টিফিকেটটা জেনারেট হবে, আর তখনই গিয়ে কিনা প্রসেসটা কমপ্লিট হবে। কাজে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি এখনই যদি ফুল ওটিএস অ্যামাউন্টটা পেমেন্ট করে দেন, এখনই নো ডিউ সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, প্রসেসটা এখনই শেষ হয়ে যাবে। কিন্তু এখন যদি আপনি পার্ট অ্যামাউন্ট পেমেন্ট করেন, তাহলে এখন স্যাংশন লেটার জেনারেট হবে, আর বাকি অ্যামাউন্টটা যেদিন পেমেন্ট করবেন, কমপ্লিট পেমেন্ট হয়ে যাবে, সেদিন নো ডিউ সার্টিফিকেটটা জেনারেট হবে। কাজেই কাস্টমারকে কিন্তু এটা আপনাকে বোঝাতে হবে যে আপনি যদি নো ডিউ সার্টিফিকেট এখনই চান, আপনাকে পুরো অ্যামাউন্টটা এখনই পে করে দিতে হবে। এবার আমি আমাদের এক্সাম্পলে কি বলছিলাম, যে মনে করুন ফুল ওটিএস অ্যামাউন্টটা পেমেন্ট করবো, তো এই গ্রিন বাটনটাতে আমি ক্লিক করব। গ্রিন বাটনটাতে যখনই আমি ক্লিক করব, এরকমভাবে এরকম আমার সামনে একটা স্ক্রিন ওপেন হবে, যেখানে কিনা ফুল ওটিএস লেখা থাকবে, অ্যামাউন্টও লেখা থাকবে, আর মেক পেমেন্ট আর ক্যান্সেল এই দুটো বাটন থাকবে। তো পেমেন্ট করবার জন্য আমাকে কি করতে হবে? পেমেন্ট করবার জন্য আমাকে মেক পেমেন্ট, এই যে গ্রিন বাটনটা আছে মেক পেমেন্ট, এই গ্রিন বাটনটাতে ক্লিক করতে হবে। এবং এই গ্রিন বাটনটাতে যখনই আমি ক্লিক করব, এটা আমাকে নেক্সট একটা পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে, যে পেজটা দেখতে অনেকটা এরকম হবে। এখানে স্মার্ট চেক আউট করে পেমেন্ট করা যাবে, কার্ডের থ্রুতে পেমেন্ট করা যাবে, নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে, ইউপিআই থ্রুতে পেমেন্ট করা যাবে। একটা জিনিস যেটা আপনাদের এখানে বলতে চাই, যে আমি যেটা বললাম কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থ্রুতে পেমেন্ট করা যাবে, আজকের দিনে কেবলমাত্র ডেবিট কার্ডের থ্রুতেই এই পেমেন্টটা হচ্ছে। আমাদের এই যে ঘর থেকে আমি সেশন নিচ্ছি, তার পেছনেই আরেকটি ঘর আছে, সেখানে টিম বসে কাজ করছে, ডেভেলপমেন্ট চলছে। কিছুদিনের মধ্যেই এই নেট ব্যাঙ্কিং আর ইউপিআই যে পেমেন্ট, সেই পেমেন্টও শুরু হয়ে যাবে। নেট ব্যাঙ্কিং ইউপিআই পেমেন্টও শুরু হয়ে যাবে, আর যেটা আধার রেজিস্ট্রেশন বলছিলাম, সেই রেজিস্ট্রেশনও প্রসেসও শুরু হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, আজকের দিনে কেবলমাত্র ডেবিট কার্ডের থ্রুতেই এই পেমেন্টটা করা যাবে, ক্রেডিট কার্ড নয়, কেবলমাত্র ডেবিট কার্ডের থ্রুতেই এই পেমেন্টটা করা যাবে। সঙ্গতভাবেই এখানে অনেকের মাথায় একটা কোশ্চেন আসে, যে ডেবিট কার্ড কি তাহলে সেই লোকেরই হতে হবে যে কিনা কাস্টমার, মানে কি যার লোন অ্যাকাউন্ট আছে? এরকম কোনো রেস্ট্রিকশন নেই। ডেবিট কার্ড তার ছেলের, তার মেয়ের বা অন্য কারোর হতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু পেমেন্টটা যেটা করতে হবে, সেটা শুধুমাত্র ডেবিট কার্ডের থ্রুতেই হতে পারে। আরেকটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে, যেহেতু ডেবিট কার্ডের থ্রুতেই পেমেন্টটা আজকের দিনে পসিবল, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই পসিবল হচ্ছে না, তাই জন্য ডেবিট কার্ডের যে ট্রানজাকশন লিমিটটা, আজকে নর্মাল ডেবিট কার্ডের কথা যদি আমি বলি, যদি ধরে নিই, তাতে একদিনে ম্যাক্সিমাম যে ট্রানজাকশান এই ই কমার্সের সাইটের থ্রুতে হতে পারে, সেটা হচ্ছে 1,25,000 টাকা, মানে কি 1,25,000। তো আপনার কারোর ফুল ওটিএস অ্যামাউন্ট যদি 1,25,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে ডেবিট কার্ডে আপনি 1,25,000-ই আজকে করতে পারবেন, মানে কি ফুল ওটিএস অ্যামাউন্টটা আজকে হবে না, বাকি অ্যামাউন্টটা যেটা সেটা কালকে। এবং সেটা যদি 2.5 লাখের বেশি হয়, তাহলে ধাপে ধাপে তাকেই সেই পেমেন্টটা করতে হবে। পুরো পেমেন্টটা যখন হয়ে যাবে, মানে যখন নো ডিউ সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে ফুল ওটিএস অ্যামাউন্ট, তখন আপনাদের যে কমিশন, কেউ কোডের হিসাবে কমিশন জেনারেট হয়ে যাবে, সেই জেনারেট সার্কেল অফিসের কাছে লিস্ট তৈরি হয়ে যাবে। কাজে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ডেবিট কার্ডের থেকে পেমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা রিমেনিং প্রসেসটা সেম, যেটা যা কিনা আপনারা বর্তমানে কোনো কিছু কেনাকাটা করবার সময় করেন, ট্রেনের টিকিট কাটবার সময়, ফ্লাইটের টিকিট বুক করবার সময় যে প্রসেস ফলো করেন, সেই একই প্রসেস ফলো করে কিন্তু সেই একই প্রসেস ফলো করে আপনাদের যে রিকভারিটা, সেই যে পেমেন্টটা আছে, সেই পেমেন্টটা আপনারা করতে পারবেন। আপনাদেরকে আরেকটা যেটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা বলে দিই। সেটা কোনটা? সেটা হচ্ছে গিয়ে অনেক সময় কী হবে, কোনো কাস্টমার এলিজেবল, কিন্তু তার মনে করুন এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে ব্রাঞ্চে আপনাকে বলতে হবে, ব্রাঞ্চে ইওটিএস একটা মেনু দেওয়া হয়েছে, ব্রাঞ্চের এমপ্লয়ীদের জন্যই এটা খালি দেওয়া হয়েছে। তারা ইওটিএস মেনুতে গিয়ে যদি মডিফাই করে দেয়, যে রিকোয়ার্ড মডিফিকেশনটা, সেই মডিফিকেশনটা যদি করে দেয়, তাহলে নেক্সট ডে কিন্তু অ্যাকাউন্টটা এলিজেবল হয়ে যাবে, আর এই পোর্টালে দেখাবে। নেক্সট ডে, ওই দিন হবে না, নেক্সট ডে এটা দেখাবে। কাজেই এটাও একটা জিনিস আছে যেটা কিনা মাথায় রাখতে হবে।
অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, যেরকম কিছু কোশ্চেন লোকের মাথায় এরকম মাঝে মাঝেই আসছে বা তারা জিজ্ঞাসা করছে যে সব রকমের অ্যাকাউন্ট কি এলিজেবল। আপ টু 10 লাখ আমি বলেছি, আপ টু 10 লাখ কি তাহলে সমস্ত অ্যাকাউন্টেই এই ফেসিলিটিটা পাওয়া যাবে? না, সমস্ত অ্যাকাউন্টেই পাওয়া যাবে না, কারণ কিছু সিলেক্টেড কাস্টমার এবং কিছু সীমিত সময়ের জন্য এই অফারটা অ্যাপ্লিকেবল। এবং সিলেক্টেড কাস্টমারদের যে লিস্ট, এই লিস্ট হেড অফিস থেকে সমস্ত জোনে পাঠিয়ে দিয়েছে, জোন সেই লিস্ট সার্কেলে পাঠিয়ে দিয়েছে, সার্কেল সেই লিস্ট ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে, এবং আমি আশা করি যে ব্রাঞ্চ সেই লিস্ট আপনাদেরকে অ্যাসাইনও করে দিয়েছে। কোনো ব্রাঞ্চে যদি একাধিক বিসি থাকে, সেখানে প্রত্যেককে আলাদা আলাদা লিস্ট অ্যাসাইন করবে। মানে কারণ সেখানে যদি 100টা অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে একজনকে হয়তো 30, একজনকে 40, আর একজনকে 30, এরকম কে কোন এরিয়ার মধ্যে করছে সেই এরিয়া বেসিসে লিস্ট দেওয়া হবে। আপনাকে যে লিস্টটা দেওয়া হয়েছে, আপনি যে লিস্টটা পেয়েছেন, আপনি কিন্তু শুধুমাত্র সেই কাস্টমারকেই যোগাযোগ করবেন। কারণ অন্য কাস্টমারকে যোগাযোগ করিয়ে আপনি যদি রিকভারিটা কমপ্লিট করানো, ফিউচারে কিন্তু আপনার কমিশনটা সেটা ক্যালকুলেশন নাও হতে পারে, কারণ সেটা কিন্তু অন্য কারোর প্রাপ্য ছিল। কাজে আপনার কাছে যে লিস্টটা অ্যাসাইন করা হয়েছে, আপনি খালি কেবলমাত্র তাদের কাছেই যাবেন, তাদেরকে বোঝাবেন, এবং এই যে স্কিমটা আছে, আরেকবারও বলছি, 31 মার্চ 2023 সেই তারিখের মধ্যে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে করুন কি আপনার কোনো কাস্টমার 31 মার্চ 2023 ওই দিনই ইওটিএস পোর্টালে এসে সে পেমেন্টটা করলো, এবং সে পুরো পেমেন্টটাও ন্যাচারালি সে করতে পারছে না, তার কাছে কিছু টাকা এসছে আপফ্রন্ট অ্যামাউন্ট, যেটা বলেছি মনে করুন তত বা তার থেকে কিছু বেশি এসছে, সে পেমেন্টটা করলো, বাকি অ্যামাউন্টটার জন্য সে কিন্তু তারপরে 180 ডেজ টাইম পেয়ে যাবে। মানে কি, সে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বরেরও একটা সার্টেন ডেট অবধি সে কিন্তু টাইম পেয়ে যাবে। টোটাল 180 ডেজ, 31 মার্চ থেকে 180 ডেজ সে সময় সে পেয়ে যাবে। নিয়মটা একই থাকছে, 31 মার্চের পরে 90 দিনের মধ্যে যদি পেমেন্ট করে তাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, আর 91th ডে থেকে 180 দিনের মধ্যে যদি সে পেমেন্ট করে তাহলে তাকে পুরো ব্যাপারটার উপরে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে। নিয়মটা একই থাকবে, কিন্তু সেদিন পেমেন্ট করলেও সে পেমেন্টের টাইমটা আগে পেয়ে যাবে। কিন্তু 31 মার্চের পরে যদি কেউ ইউটিএসে গিয়ে এই পেমেন্ট, কিছু অ্যামাউন্ট পেমেন্ট করে এই স্যাংশনটা নিতে চায়, সেটেলমেন্টে যেতে যায়, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নো ডিউজের যে ব্যাপারটা, সেটা আমি আপনাকে বলে দিয়েছি। আধারের ব্যাপারটাও আমি আপনাকে বলে দিয়েছি। হ্যাঁ, এখানে আপনাকে একটা জিনিস দেখাবো, এখানে একটা জিনিস আপনাদেরকে এখন দেখাবো। হ্যাঁ, এই জিনিসটা দেখুন, এই জিনিসটা যেটা আপনাদের এখন দেখাচ্ছি, মনে করুন কোনো কাস্টমারের একাধিক অ্যাকাউন্ট আছে। এখানে যেরকম এই কাস্টমারের দুটো অ্যাকাউন্ট আছে, তো দেখুন দুটো অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই কাস্টমার দেখুন, যেটা আমি বলেছিলাম পার্ট পেমেন্টের কথা, সে হয়তো আগে কোনো পার্ট পেমেন্ট করেছে, তো এখানে দেখুন তার পেইড ওটিএস অ্যামাউন্টে কিছু অ্যামাউন্ট দেখা যাচ্ছে, কারণ পার্ট পেমেন্ট করেছে, আর বাকি অ্যামাউন্টটা রিমেনিং ওটিএস অ্যামাউন্টে দেখা যাচ্ছে। এবং সে পার্ট পেমেন্ট যেটা করেছে, যখন কেউ এন্ট্রি করবে, সেই এন্ট্রিটাও কিন্তু আবার যখন লগ ইন করবেন, সেখানে এই দেখুন এখানে যেরকম এন্ট্রি দেখা যাচ্ছে, সেই লগ ইনের এন্ট্রিটা দেখা যাচ্ছে। তো ইওটিএস প্রক্রিয়াতে কেউ যদি পার্ট পেমেন্ট করে থাকে, সেই পার্ট পেমেন্টটা এখানে দেখা যাবে, এবং ফার্দার যে তাকে পেমেন্টটা করতে হবে রিমেনিং অ্যামাউন্টটার জন্য, সে আবার যেই প্রক্রিয়াতে আমরা লগ ইন করেছিলাম, সেই একই প্রক্রিয়াতে সেখানে সে আরেকবার লগ ইন করবে। লগ ইন করে রিমেনিং অ্যামাউন্টটা, যেটা পেমেন্টের যে পেজটা দেখেছিলাম, ওখানে ক্লিক করে রিমেনিং অ্যামাউন্টটা সে পেমেন্ট করে দিতে পারে। এবং স্যাংশন লেটার, সে মনে করুন সে কোনো সময় সে আগে স্যাংশন লেটারটা ডাউনলোড করতে পারেনি, এইখানে দেখুন ডাউনলোড স্যাংশন লেটার যে বাটন আছে, এখানে ক্লিক করে কিন্তু ফার্দার সে স্যাংশন লেটারটা ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেবল নো ডিউ সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম প্রসেস অ্যাপ্লিকেবল। ওটা যদি কেউ একবার ডাউনলোড করতে না পারে, যখন করেছে তারপরে সে আবার লগ ইন করে পরেও এনওসি যেটা নো ডিউ সার্টিফিকেটটা, সেটা ডাউনলোড এখানে করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তো এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করা ছিল, সেগুলো আমরা ডিসকাস করলাম। এবারে কিছু যদি কোশ্চেন যদি কারোর থেকে থাকে, সেই কোশ্চেনগুলো ডিসকাস করব। তো আমি सत्या के एक बार जिज्ञेस करते चाहिए, सत्या कोई क्वेश्चन है क्या?
सत्या कोई क्वेश्चन है? এখন কিছু কোয়েশ্চেন্স আমরা পার্টিসিপেন্ট থেকে পেয়েছি, হ্যাঁ সেটা সৌরভ একটার বলো। পর একটা আমরা ডিসকাস করছি। হ্যাঁ প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, ইওটিএস স্কিমের লাস্ট ডেটটা কি থাকবে আর তার ভ্যালিডিটি পিরিয়ডটা কত, আর আচ্ছা ম্যাক্সিমাম আচ্ছা অ্যামাউন্ট অফ লোন যার জন্য ইওটিএস স্কিমটা অ্যাপ্লিকেবল সেটা যদি আপনি একবার বলতে পারেন। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা যেটা বুঝলাম যে স্কিমের ভ্যালিডিটি, এই স্কিমটা এখন চালু হয়ে গেছে ইউটিএস পোর্টালে, সেই স্কিমটা এখন অ্যাপ্লিকেবল, কাস্টমারদের কাছে আপনি যাবেন, করাতে পারবেন। আর 31 মার্চ 2023, 31 মার্চ 2023 অবধি এই স্কিমটা বর্তমানে অ্যাভেলেবেল করা হয়েছে কাস্টমারদের জন্য। এবং যেটা কিনা আমি কিছুক্ষণ আগে উদাহরণে বলেছিলাম যে যদি 31 মার্চেও ওই দিনেও গিয়েও যদি কোনো কাস্টমার ইওটিএসের এই প্রসেসটা শুরু করে, তারপরেও সে 180 দিন, সেই দিন থেকে 31 মার্চের দিন থেকে 180 দিন আরও সময় পেয়ে যাবে পেমেন্টটা করার। নিয়মটা একই থাকছে, তারপর থেকে 90 দিনের মধ্যে যদি পেমেন্ট করে তাহলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। 90 দিনের পরে যদি পেমেন্ট করে তাহলে শুরুর দিন থেকে ইন্টারেস্ট দিতে হবে 9.10% হিসাবে। এটা হলো গিয়ে প্রথম যে কোশ্চেনটা ছিল তার উত্তর। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে অ্যামাউন্ট, আমি একটু আগে বা শুরুতে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি, আপ টু 10 লাখ অবধি আউটস্ট্যান্ডিং মানে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আপ টু 10 লাখ, সেই অ্যাকাউন্টগুলোর উপরে এটা অ্যাপ্লিকেবল। তার মানে কিন্তু এটা নয় যে সমস্ত অ্যাকাউন্টের উপরে এটা অ্যাপ্লিকেবল, তা নয়। কারণ এই যে স্কিমটা ব্যাংক এনেছে, এটা সিলেক্টেড কিছু কাস্টমারদের জন্য, সিলেক্টেড কিছু বড়োয়ারদের জন্য, যারা কিনা জেনুইনলি আগে মনে করুন পেমেন্ট করা স্টার্ট করেছিল, বিভিন্ন কারণবশত তারা পেমেন্ট করতে পারেনি, তাদের সত্যিকারেরই এখন একটা আর্থিক অসঙ্গতির কারণে তারা এই পেমেন্টটা করে উঠতে পারেনি, শুধুমাত্র তাদের জন্যই। কাজেই আপনাদের কাছে যে লিস্ট পাওয়া গেছে, আপনাদের যে লিস্ট ব্রাঞ্চের থেকে দিয়েছে, সেই লিস্টটাই হচ্ছে কি এখনকার লিস্ট। ওই কাস্টমারদের উপরেই এটা অ্যাপ্লিকেবল। বাকি কাদের উপরে অ্যাপ্লিকেবল এই এই প্রশ্নে গিয়ে এখন কোনো লাভই নেই, কারণ তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। আপনাদের কাছে যে লিস্ট প্রোভাইড করেছে ব্রাঞ্চ, অ্যাসাইন করেছে, আপনারা সেই কাস্টমারদের কাছে যান আর রিকভারিটা কমপ্লিট করান। সৌরভ, নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্যার, টাইপ অফ লোনস কি কি যে স্কিমটার মধ্যে কভার করা হবে, আর কিছু লোক আমাদের জানতে চাইছে যদি কোনো স্পেসিফিক লোন থাকে যেটা ইওটি স্কিমে কভার হবে। আচ্ছা, হ্যাঁ, আগেই আমি মানে সেই কোশ্চেনটার কিছুটা পার্শিয়ালি অ্যান্সার দিয়েছি, যে টাইপ অফ লোন বা স্পেসিফিক স্কিম, হ্যাঁ নো ডাউট কিছু তো আছেই। কিন্তু আবারও বলছি যে এইটা যেটা স্কিমটা, সেই স্কিম সমস্ত বড়োয়ারের উপর বা কাস্টমারের উপর অ্যাপ্লিকেবল নয়। এটা সিলেক্টেড কিছু কাস্টমার যারা কিনা পেমেন্ট করতে চেয়েছিল, বিভিন্ন আর্থিক অসঙ্গতির কারণে করে উঠতে পারেনি, কেবলমাত্র তাদের জন্যই অ্যাপ্লিকেবল। এবং কাদের উপর অ্যাপ্লিকেবল সেই লিস্ট হেড অফিস থেকে জোন থেকে সার্কেল থেকে ব্রাঞ্চ পৌঁছে গেছে। এবং আমি আশা করছি যে ব্রাঞ্চও আপনাদেরকে অ্যাকাউন্টটা অ্যাসাইন করে দিয়েছে। আজকে যখন আমরা এই কথাবার্তাগুলো বলছি, আমি আশা করছি যে আপনাদের কাছে আপনাদের অ্যাসাইন্ড লিস্ট আছে, অ্যাকাউন্টের লিস্ট আছে। যদি না থাকে আপনারা ব্রাঞ্চ থেকে সেই অ্যাকাউন্টের লিস্টটা নিয়ে নিন, এবং সেই লিস্টে যে অ্যাকাউন্ট আপনাকে অ্যাসাইন করা হচ্ছে, আপনি সেই কাস্টমারের কাছে যান, তাকে অ্যাপ্রোচ করুন আর তার অ্যাকাউন্টটা সেটেল করান। নেক্সট কোয়েশ্চেন, সৌরভ। পোর্টালের অ্যাড্রেসটা কি, আর ইমেল আইডি কোয়েরি রেজলিউশনের জন্য কোনটা কি ইউজ করা হবে সেটা যদি একবার বলুন। হ্যাঁ, আমি আর একটা একটা এক্সাম্পল ভিডিও তো দেওয়া হয়েছে এখানে, একটা এক্সাম্পল যেটা দেওয়া হয়েছে, যেরকম যদি কোনো কোয়েরি রিজলভ না হয়, ফর এক্সাম্পল নো ডিউজ রিসিভড, তখনকার সময় আমরা কোন মেইল আইডিতে কোয়েরি রিজলিউশনের জন্য মেইল করতে পারবো? ওকে, ভালো কোশ্চেন। যে পোর্টালের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা বেসিক্যালি খুবই সিম্পল। আপনারা পিএনবি যে কর্পোরেট ওয়েবসাইটটা দেখেন, www.pnbindia.in, একটা ভিডিও আমি আপনাদের দেখাবো, আপনারা সেটা নোটও করে নেবেন এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করে দেওয়া হবে। www.pnbindia.in, সেটা হচ্ছে পোর্টালের অ্যাড্রেস। এটা হয়ে গেল ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড, যেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছিল যে নো ডিউ সার্টিফিকেট জেনারেট হয়নি, আবারও কিন্তু মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি যে যদি ফুল ওটিএস অ্যামাউন্টটা পেমেন্ট না করা হয়ে থাকে,
আপফ্রন্ট অ্যামাউন্ট বা অন্য অ্যামাউন্ট পেমেন্ট করা হয়ে থাকে, তখন কিন্তু নো ডিউ সার্টিফিকেট জেনারেট হবে না। তখন কেবলমাত্র স্যাংশন লেটার জেনারেট হবে। এটা কিন্তু কোনো ভুল নয়, এতে কোনো বাগ নেই বা কোনো এরার যদি আমরা ভাবি তা কিন্তু নয়। এটা নর্মাল প্রসেস। যখন পুরো অ্যামাউন্টটা পেমেন্ট করা হয়ে যাবে কেবলমাত্র তখনই নো ডিউ সার্টিফিকেটটা জেনারেট হবে। এবার মনে করুন পুরো অ্যামাউন্টটা পেমেন্ট করার পরেও কোনো কারণে নো ডিউ সার্টিফিকেটটা জেনারেট হলো না, তাহলে আমি কি বলেছি, আবারও লগ ইন করে আপনি ডাউনলোড নো ডিউ সার্টিফিকেটটা করতে পারবেন। যদি সেটাও আপনার না হয়ে থাকে টেকনিক্যাল কোনো কারণ, তখন eots@pnb.co.in এই মেল আইডিতে মেল করতে পারবেন। আরেকটি ফোন নাম্বারও আছে, যেটা কিনা ভিডিওতেও আমি একটু পরে ভিডিওটা প্লে করবো, তাতে আপনারা দেখতে পেয়ে যাবেন। একটা ফোন নাম্বারও আমি আপনাদের দেখাবো, বলে দেবো। নেক্সট কোশ্চেন সৌরভ। এই প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নই আসছে আমাদের। এখানে একজন জানতে চেয়েছে যদি আহ, কোনো বড়োয়ার যদি মিনিমাম অ্যামাউন্ট যেটা ডিউ তার থেকে যদি বেশি অ্যামাউন্ট পে করতে চায় তাহলে প্রসিডিউরটা কি? আচ্ছা, মিনিমাম অ্যামাউন্ট যেটা ডিউ তার থেকে বেশি অ্যামাউন্ট যদি পে করতে চায়, তাহলে নিচে আমি আদার অ্যামাউন্ট যে ফিল্ডটা আছে সেই আদার অ্যামাউন্ট ফিল্ডে সেই অ্যামাউন্টটা লিখতে পারবে, সেটা লেখার জায়গা আছে। কিন্তু ওয়ান্স এগেইন, শুরুতে আমি বলেছিলাম যে ফুল ওটিএস অ্যামাউন্ট বলে যে অ্যামাউন্টটা লেখা আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে নন ডিসক্রিমিনেটরি, নন ডিসক্রিশনারি। এবং মনে করুন কি আরোর সঙ্গতি আছে, সে তার থেকে বেশি পেমেন্ট করতে চায়, তাহলে তাকে ব্রাঞ্চে নর্মাল যে কোর্সে আপনারা নিয়ে দিন, সেই কোর্সে আপনারা ব্রাঞ্চে নিয়ে যাবেন। যে ওটিএসের প্রসেস আছে সেই ওটিএসের প্রসেসে সেই অ্যামাউন্টটা দিয়ে পেমেন্টটা করবে। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, সে ওই অ্যামাউন্টটা ব্রাঞ্চে গিয়ে নর্মাল প্রসেসে পেমেন্ট করবে। এর সাথেই আরেকটা কথা বলে রাখা ভালো, যে এরকম অনেক লোক হতে পারে যারা হয়তো ইওটিএস পোর্টালে তাদের নাম আসছে না, কিন্তু তারা তাদের অ্যাকাউন্টটা সেটেল করতে চায়, তাদের ইওটিএসের যে স্কিম সেই স্কিমে অ্যাপ্লিকেবল হচ্ছে না, কিন্তু তার বাইরে তারা অ্যাকাউন্ট সেটেল করতে চায়। তাদের জন্য আগে যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে সেটেলমেন্ট হতো তা কিন্তু খোলা আছে। মানে তাকে কি করতে হবে, তাকে আবার আমাকে ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। ব্রাঞ্চে নর্মাল আগে যেইভাবে সেটেলমেন্টটা হতো সেই একই প্রসেসে সেটেলমেন্টটা এখন হবে। তাদের জন্য ব্রাঞ্চে যেতে হবে। আর বাকি সিলেক্টেড বড়োয়াদের জন্য, যাদেরকে কিনা ব্যাংক এই প্রসেসের মধ্যে দিয়ে সেটেলমেন্ট করানোর সুযোগটা দিচ্ছে, তারা এই ইউটিএসের থ্রুতে সেটেলমেন্টটা করতে পারবে। নেক্সট কোশ্চেন সৌরভ। আচ্ছা, বড়োয়ারের ক্ষেত্রে যদি বড়োয়ার জীবিতই না থাকে বাট নট ট্রেসেবল যদি থাকে তাহলে ইওটিএসটা কিরকম করে? দেখুন, যদি প্রথম কথা হচ্ছে বড়োয়ার জীবিত নেই, এটা একটা আলাদা সিনারিও হয়ে গেল, এবং বড়োয়ার নট ট্রেসেবল যদি হয়ে যায় সেটা একটা আলাদা সিনারিও হয়ে গেল। বড়োয়ার নট ট্রেসেবল হয়ে গেলে যদি তার লিগাল হেয়াররা পেমেন্ট করতে চায়, খুবই ভালো কথা। আমি একটু আগেও বলেছি যে এখানে ডেবিট কার্ডের দিয়ে সে পেমেন্ট হবে, কোনো সমস্যা নেই। বড়োয়ার যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রেও একই রকমভাবে অন্য কারো ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট হবে, সেটেলমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় হতে পারে? সমস্যাটা হতে পারে, মনে করুন যে লোনের এগেনস্টে কোনো সিকিউরিটি আছে যেটা কিনা ব্যাংকের থেকে আপনাকে নিতে হবে। সেই ক্ষেত্রে তখন সেটেলমেন্টের পরে ব্রাঞ্চে যেতে হবে ফিজিক্যালি, সেই নো ডিউ সার্টিফিকেট নিয়ে তার লিগ্যাল হেয়ার যারা, সেই লিগ্যাল হেয়াররা যাবে এবং ব্যাংকের বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ফলো করে তাকে সেই সিকিউরিটির কাগজপত্র ফিরিয়ে দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চেন। স্যার, অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি মোবাইল নাম্বারটা আমাদের অ্যাকচুয়াল আপডেটেড না থাকে, তখন এই প্রসিজারটা কি করা? আচ্ছা, মোবাইল নাম্বারটা আপডেটেড না থাকলে পরে আমি বলেছি কি ব্রাঞ্চে গিয়ে অ্যালার্টসে মোবাইল নাম্বারটা আপডেট করাতে হবে। এটা ফার্স্ট যে পয়েন্টটাতে আমি বলেছি। সেকেন্ড পয়েন্টটাতে আমি বলেছি যে আমাদের ওই পিছনের ঘরেই ডেভেলপমেন্ট চলছে, কিছুদিনের মধ্যে সেটা চালু হয়ে যাবে, যে আধারে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে, আধার সিডিং করিও আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি এসে সেটা থ্রুতেও লগ ইন করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওটা কেবলমাত্র ব্রাঞ্চে গিয়ে অ্যালার্টস মেনুতে আপডেট করেই ওই ওটিপিটা যে আনার সেই পদ্ধতিটা সম্পন্ন করতে হবে। আর কোনো উপায় বর্তমানে নেই, 10-12 দিন পরে আধারটা হবে। নেক্সট কোশ্চেন সৌরভ। পার্টিকুলার একটা কোশ্চেন আসছে আমাদের আমাদের কাস্টমার, মানে বড়োয়ারের কথা বলছি, বড়োয়ার যদি ওটিপি দিতে রাজি না হয় হুম। তখন কি? আচ্ছা, এইখানে বড়োয়ার ওটিপি দিতে রাজি হওয়ার ব্যাপার নেই, কারণ ওটিপিটা বড়োয়ার নিজে এন্ট্রি করবে। আমাদের যে বিসি বন্ধুগণ বা রিকভারি এজেন্ট বন্ধুগণ আছে, তারা বেসিক্যালি পুরো প্রসেসটাতে হেল্প করছে। কারণ এখানে যদি দেখা যায় যে পুরো প্রসেসটা যেটা, সেটাতে তারা হেল্প করছে, এবং সঙ্গত কারণেই ওটিপিটা বড়োয়ারকেই বলা যাক যে এইখানে দেখুন এটা আপনারই ওটিপি এখানে এসছে, এবং ওটিপিটা যেই মেসেজের মধ্যে দিয়ে আসছে, যেই মেসেজটা মোবাইলে এসছে, সেই মেসেজটাতে কিন্তু এটা পরিষ্কারভাবে মেনশানও করা আছে যে ওটিপিটা আপনাকে ওখানে এন্টার করতে হবে, তবে গিয়ে এই প্রসেসটা কমপ্লিট হবে। এবং সেক্ষেত্রে
আজকের দিনে দাঁড়িয়ে কোনো কোনো বড়োয়ারের মনে সন্দেহ হতেই পারে যে এই ওটিপিটা শেয়ার করলে হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তাকে বলা ভালো যে আপনি আপনার মোবাইল থেকে, আপনার ডিভাইস থেকেই প্রসেসটা কমপ্লিট করুন। আমরা আপনাকে হেল্প করে দিচ্ছি, আপনি নিজেই ওটিপি এন্টার করবেন, আমরা এন্টার করবো না। বাট কেউ কোডটা আপনি একবার আমার এন্টার করে দিন, তাহলে কমিশনটা আমার হবে। নেক্সট কোয়েশ্চেন রব। লাস্ট দুটো কোশ্চেন আছে স্যার। হুম। লাস্ট দুটো কোশ্চেন আছে। প্রথমটা হচ্ছে যদি কি পার্ট পেমেন্ট কি অ্যালাউ করা হবে এই পদ্ধতিতে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ান এজেন্ট অন ওয়ান ব্রাঞ্চ অর অ্যানাদার, মানে একটা ব্রাঞ্চের যে বিসি অ্যালোটেড সে কি অন্য ব্রাঞ্চের ওটিএস কে রিজলভ করতে পারবে? আচ্ছা, তো প্রথম প্রশ্নটার উত্তরটা আগে দিই। পার্ট পেমেন্ট আমি তো ডিসকাস করেইছি, হ্যাঁ পার্ট পেমেন্ট অ্যালাউ হবে, কিন্তু সেটা আপফ্রন্ট অ্যামাউন্টের নিচে হবে না, তার থেকে উপরে হতে হবে। আর রিমেনিং অ্যামাউন্টটা 90 ডেজ বা 180 ডেজের মধ্যে জমা করতে হবে। 90 ডেজের মধ্যে জমা করলে কোনো ইন্টারেস্ট লাগবে না, 90 ডেজের উপরে আপ টু 180 ডেজের মধ্যে জমা করলে ইন্টারেস্ট লাগবে। আর 180 ডেজের উপরে হবে না, সেক্ষেত্রে কোনো রকমভাবেই কোনো প্রসেস কমপ্লিট হবে না, ইওটিএস প্রসেসটা কমপ্লিট হবে না। আর 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি কোনো এজেন্ট অন্য ব্যাংকের এজেন্টের অ্যাকাউন্ট মে রিকভারি করতে পারে কি না। করতেই পারে, কিন্তু সেটা অনৈতিক, সেটা করা উচিত নয় এবং আমি করতে মানাও করব, কারণ সেই অ্যাকাউন্টটা অন্য কাউকে অ্যাসাইন করা হয়েছে, সেই কমিশনটা অন্য কারো প্রাপ্য। ইনফ্যাক্ট নিজেরই ব্রাঞ্চে, আপনি যে ব্রাঞ্চের সঙ্গে যুক্ত সেই ব্রাঞ্চেও যদি অন্য বিসিকে কোনো অ্যাকাউন্ট অ্যালোকেট করে দিয়ে থাকে, সেটাও আপনার রিকভারি না করানোটাই বাঞ্ছনীয়। আপনাকে যে অ্যাকাউন্ট দিয়েছে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী আপনি রিকভারি করান। হ্যাঁ, এরকম হতেই পারে যে ম্যানেজার হয়তো অন্য কারোর সে প্রপারলি করতে পারছে না, তার কাছ থেকে তুলে আপনাকে দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি করলেন, আপনি পাবেন। বাট যতক্ষণ অ্যাসাইন করা হয়েছে আপনাকে যেটা, আপনি সেই অ্যাকাউন্টগুলোরই রিকভারি করাবেন। তো থ্যাংক ইউ সৌরভ। যে কটা কোশ্চেন ছিল আমরা সেই কোশ্চেনগুলো ডিসকাস করে নিয়েছি। লাস্টলি আমরা একটা ছোট ভিডিও দেখব এবং তারপরে আমাদের সেশনটা কমপ্লিট হবে। সৌরভ একবার কনফার্ম করবে ভিডিওটা দেখা যাচ্ছে কি? नमस्कार साथियों, सबसे पहले आप सबको हम तहे सौरभ, दिल से वीडियोটা দেখা धन्यवाद যাচ্ছে? बताना चाहेंगे। आप सबके कंट्रीब्यूशन হ্যাঁ স্যার, ভিডিও ভিজিবল। ट्रांजैक्शन और अकाउंट ओपनिंग में आप लोगों का सहयोग रहा है, लेकिन बैंक के रिकवरी क्षेत्र में आपने कुछ प्रॉब्लम्स फेस किया, जैसे कि आप बोरोवर को कन्विंस करके उनको रिकवरी के लिए मना तो लिया, पर उसने बाद में ब्रांच की कैश डिपॉजिट कर दिया और आपको उसका कमीशन नहीं मिला। सिमिलरली आपने कोई बोरोवर को कन्विंस करवा के ब्रांच लेकर तो आए, पर ब्रांच के स्टाफ दूसरे काम में बिजी होने के कारण उनको टाइम नहीं दे पाया। बोरोवर के साथ बात करते समय आप लोगों को ये पता नहीं होता है कि उनको कितने अमाउंट पे करने के लिए आप बोलेंगे। कुछ एनपीए बोरोवर तो बैंक आने में भी शर्माते हैं, डरता है, उनको लगता है कि पैसा जमा नहीं कर पाने के कारण उनको बैंक से रिस्पेक्ट नहीं मिलेगा। इन सब प्रॉब्लम को हल करने के लिए पीएनबी ले आया है ईओटीएस, यानी कि एक्सप्रेस वन टाइम सेटलमेंट। ईओटीएस पीएनबी के एक ऑनलाइन फैसिलिटी है, जिससे आप कस्टमर से रिकवरी कर सकते हैं और उसके लिए कस्टमर को बैंक लाने का जरूरत नहीं है। और यहाँ आपका रिकवरी का डेटा बैंक के पास भी आ जाएगा, जिससे आपको कमीशन ना मिलने का प्रॉब्लम भी सॉल्व हो जाता है। और आपको जान के खुशी होगा कि पीएनबी फर्स्ट बैंक है पूरे देश में जिसने ये प्रोडक्ट या फैसिलिटी लॉन्च किया है। ये प्रोडक्ट संपूर्ण रूप से डिजिटल है और इसके लिए कभी भी ब्रांच जाने का जरूरत नहीं है। इस प्रोडक्ट के थ्रू रिकवरी अब आसान हो जाएगा, क्योंकि इसमें बोरोवर को पता चल जाएगा कि उसका अकाउंट सेटल करने के लिए उसको कितना अमाउंट जमा करना होगा, और ये सिस्टम से भी पता चल जाएगा, यानी कि वो अमाउंट फाइनल है और उसको कोई चेंज नहीं कर सकता। ये ईओटीएस 10 लाख तक का एनपीए अकाउंट के लिए एप्लीकेबल होगा और चुनिंदा बोरोवर जो कि पे करना चाहते थे और पैसे की दिक्कत के कारण पे नहीं कर पाया, उनके लिए ही केवल ये स्कीम एप्लीकेबल होगा और 31 मार्च 2023 तक ही ये स्कीम अवेलेबल रहेगा। तो बोरोवर को आप समझाएं और जल्दी अकाउंट को सेटल करने के लिए बताएं। ये ऑनलाइन फैसिलिटी 24 आवर्स अवेलेबल रहेगा, यानी कि जो बोरोवर दिन में खेतों में, फैक्ट्री पर या ऑफिस पर काम कर रहा है, उसके पास आप शाम को भी जाकर रिकवरी करवा पाएंगे। इसके थ्रू रिकवरी पूरा ट्रांसपेरेंट रहेगा और बोरोवर को नो ड्यूज के लिए भी ब्रांच नहीं जाना पड़ेगा।
चलिए अब पूरा प्रोसेस को समझते हैं। अब सबको एलोकेटेड अकाउंट का लिस्ट, आपके एसओपी और कस्टमर के लिए दिया गया पैम्फलेट मिल गया होगा। अगर वो नहीं है तो आज ही आप ब्रांच से उसको लेकर आए। इस प्रोडक्ट से कस्टमर को बैंक जाना नहीं पड़ेगा, उनका बैंक जाने का डर खत्म। वो अपने घर से ही पीएनबी वन या पीएनबी कॉर्पोरेट वेबसाइट से अपने अकाउंट में पैसा जमा करा के ऋण से मुक्ति लाभ कर सकता है। उनको घर बैठे ही पता चल जाएगा कि उनको अकाउंट में कितना पैसा जमा करवाना होगा। पूरा पैसा जमा करने के बाद बोरोवर को नो ड्यू सर्टिफिकेट भी तुरंत ही मिल जाएगा। इस कार्य प्रक्रिया में आप लोगों का रोल रहेगा कि उस उद्योग को आप बोरोवर तक पहुंचाएं। आपके पास जो बोरोवर की लिस्ट प्रोवाइड किया गया है, आप उनसे संपर्क करें, उनके पास जाएं और उनको इस सुविधा के बारे में बताएं और उनको ऑनलाइन प्रक्रिया समाप्त करने में सहायता करें। यहाँ एक बात और ध्यान में रखना है कि लिस्ट के बाहर भी अगर कोई कस्टमर आपके पास आए सेटलमेंट के लिए, उनका ये प्रोसेस के थ्रू ऑनलाइन सेटलमेंट तो नहीं होगा, लेकिन ब्रांच से उनका पहले जैसा प्रोसेस में सेटलमेंट हो सकता है। तो आप उनको ब्रांच में लेकर जाए। अब हम बात करेंगे सिस्टम में कैसे ये ईओटीएस प्रक्रिया किया जाता है उसके बारे में। पीएनबी ईओटीएस 2 जगह पे अवेलेबल होगा। पहला पीएनबी कॉर्पोरेट वेबसाइट यानी कि www.pnbindia.in और दूसरा पीएनबी के मोबाइल ऐप पीएनबी वन पर। पीएनबी वन ओपन करने के बाद आप ऑफर्स लिंक पे क्लिक करें। ऑफर्स लिंक पे क्लिक करते ही आपको ईओटीएस के लिंक दिखेगा, आप वहां क्लिक करें। वहां क्लिक करते ही सिस्टम आपको पीएनबी के कॉर्पोरेट वेबसाइट यानी कि www.pnbindia.in के ईओटीएस टैब पर ले जाएगा। अगर आप www.pnbindia.in यानी कि कॉर्पोरेट वेबसाइट के 3 ईओटीएस पोर्टल को एक्सेस करना चाहते हैं तो pnbindia.in में जाने के बाद ऑनलाइन सर्विसेज पर क्लिक करें और फिर उसके अंदर ईओटीएस टैब पर क्लिक करें। ईओटीएस टैब पर क्लिक करते ही आपके सामने कुछ इस तरह की स्क्रीन ओपन होगी। पीएनबी वन से भी आपको ये स्क्रीन पर ही लेकर आएगा। इस स्क्रीन पे आप ड्रॉप डाउन से बोरोवर का कस्टमर आईडी या लोन अकाउंट नंबर या आधार नंबर या पैन नंबर को एंटर करें। आधार और पैन सबके अकाउंट में एंट्री नहीं भी हो सकता है, इसलिए बेहतर रहेगा कि आप कस्टमर आईडी से लॉगिन करें। की वैल्यू फील्ड में आपने ऊपर में जो पैरामीटर सिलेक्ट किया है उसका वैल्यू एंटर करें। यानी कि अगर आपने कस्टमर आईडी सिलेक्ट किया है तो यहाँ कस्टमर आईडी एंटर करें। एंटर करने के बाद कस्टमर के रजिस्टर्ड मोबाइल नंबर पर एक कोड आएगा थ्रू एसएमएस। वो कोड को यहाँ एंटर करें। उसके नीचे कैप्चा एंटर करना होगा। उसके नीचे डीसी को अपना केओ कोड एंटर करना होगा और रिकवरी एजेंट को अपना रिकवरी एजेंट कोड एंटर करना होगा। कोड एंटर करते ही डीसी एजेंट का नाम और उनके कॉर्पोरेट डीसी एजेंट का नाम यहाँ शो हो जाएगा। रिकवरी एजेंट के केस में रिकवरी एजेंट का नाम शो हो जाएगा। ध्यान रहे, अगर आप यहाँ कोड एंटर नहीं करते हैं तो इस रिकवरी के लिए आपको कमीशन नहीं मिलेगा। तो कोड को ध्यानपूर्वक एंटर करें। यहाँ ये ध्यान रखना है कि अगर कस्टमर के मोबाइल नंबर रजिस्टर्ड नहीं है तो उनको ब्रांच में जाकर मोबाइल नंबर अपडेट करवाना होगा। ब्रांच को उनका मोबाइल नंबर अलर्ट्स मेनू पर अपडेट करना होगा। नेक्स्ट डे अकाउंट एलिजिबल हो जाएगा और प्रोसेस इनिशिएट किया जा सकता है। आगे जब आधार ओटीपी फंक्शनलिटी चालू हो जाएगा तब कस्टमर के आधार नंबर को सीड करें। इस केस में आधार में रजिस्टर्ड मोबाइल नंबर पर कस्टमर का ओटीपी आएगा। अगर आप आज आधार सीड करते हैं तो नेक्स्ट डे ये प्रोसेस को चालू कर पाएंगे। अब आप लॉगिन बटन पर क्लिक करें। लॉगिन के बाद कस्टमर आईडी वाइज सारे एलिजिबल अकाउंट्स शो हो जाएगा, जैसे कि आप स्क्रीन में देख सकते हैं। यहाँ पे टर्म्स एंड कंडीशन को एक्सेप्ट करना है। इस स्क्रीन में बोरोवर के हर एक अकाउंट का आउटस्टैंडिंग अमाउंट और ओटीएस अमाउंट यानी कि कितना अमाउंट पे करना है वो दिखाई देगा। यहाँ पे कस्टमर चाहे तो अभी फुल ओटीएस अमाउंट पे कर सकता है और अगर कस्टमर के पास अभी पे करने के लिए पूरा अमाउंट नहीं है तो वो अपफ्रंट अमाउंट या अन्य कोई अमाउंट भी पे कर सकता है। ध्यान में रखना है कि अन्य अमाउंट अपफ्रंट अमाउंट से कम नहीं हो सकता। अगर कस्टमर अभी फुल ओटीएस अमाउंट पे करता है तो सैंक्शन लेटर और नो ड्यू सर्टिफिकेट अभी जनरेट हो जाएगा। अपफ्रंट और अन्य अमाउंट के केसेस में
सैंक्शन लेटर जनरेट होगा। अगर कस्टमर 90 डेज के अंदर बाकी अमाउंट पेमेंट करता है तो उनको कोई इंटरेस्ट पे नहीं करना होगा। लेकिन कस्टमर अगर 90 डेज से ज्यादा और 180 डेज के अंदर पेमेंट करता है तो उनको MCLR प्लस 1% डेट से इंटरेस्ट पेमेंट करना होगा और ये इंटरेस्ट बैलेंस अमाउंट पर एप्लीकेबल होगा और जिस दिन से OTS का सैंक्शन मिला है उस दिन से ये इंटरेस्ट एप्लीकेबल होगा। तो बोरोवर को आप इनकरेज करें इंटरेस्ट बचाने के लिए और पूरा OTS अमाउंट एक साथ में पे करने के लिए। अमाउंट सिलेक्ट करने के बाद सिस्टम पेमेंट गेटवे पर ले जाएगा और कस्टमर यहाँ अपना नेट बैंकिंग, UPI या डेबिट कार्ड के माध्यम से पेमेंट कर सकता है। प्रेजेंटली ये पेमेंट केवल डेबिट कार्ड के थ्रू हो रहा है, कुछ ही दिनों में ये इंटरनेट बैंकिंग और UPI के थ्रू भी होने लगेगा। अगर किसी के पास डेबिट कार्ड नहीं है तो वो PNB One को इंस्टॉल करे और PNB One से वर्चुअल डेबिट कार्ड को जनरेट करके भी पेमेंट कर सकता है। पेमेंट कंप्लीट होते ही रिसिप्ट जनरेट हो जाएगा और सैंक्शन लेटर जनरेट हो जाएगा। जैसे कि हमने पहले बताया कि फुल OTS अमाउंट पेमेंट करने पर नो ड्यू सर्टिफिकेट भी इमीडिएटली जनरेट हो जाएगा। अगर किसी ने अभी पार्ट अमाउंट पेमेंट किया है तो बाद में वो दोबारा लॉगिन करके बाकी के अमाउंट पे कर सकते हैं। इसके साथ ही EOTS का प्रक्रिया समाप्त होगा। ध्यान में रहे कि अभी डेबिट कार्ड के थ्रू एक दिन में मैक्सिमम 1,25,000 तक ही अमाउंट पे हो सकता है। इसलिए अगर फुल OTS अमाउंट 1,25,000 से ज्यादा है तो अपफ्रंट अमाउंट पे करके सैंक्शन ले लेना है और बाकी के अमाउंट नेक्स्ट डे में पेमेंट करना है। आप बात करेंगे आप लोगों के लिए बेनिफिट के बारे में। आप लोगों के KO कोड के हिसाब से सिस्टम कमीशन जनरेट कर देगा और कॉर्पोरेट BC को पेमेंट कर दिया जाएगा। KO कोड के हिसाब से रिकवरी के लिस्ट सर्कल ऑफिस के पास होगा और उसके अकॉर्डिंग ही कमीशन पेमेंट होगा। यानी कि आपने कितना रिकवरी किया है उसका क्लियर हिसाब रहेगा। तो इसलिए ध्यान से KO कोड एंटर करें। अगर आपको इसमें किसी भी प्रकार का प्रॉब्लम आ रहा है तो आप 011-280-44705 नंबर पर संपर्क कर सकते हैं और ईमेल के थ्रू कनेक्ट करने के लिए आप eots@pnb.co.in पर मेल करें। ब्रांच के स्टाफ के लिए एक और पॉइंट ध्यान में रखना है। अगर कोई अकाउंट स्कीम के हिसाब से एलिजिबल है पर EOTS पोर्टल पर शो हो नहीं रहा है, उनके केस में ब्रांच CBS में EOTS मेनू से डेटा को करेक्ट कर सकता है और डेटा करेक्ट करने के नेक्स्ट डे अकाउंट एलिजिबल हो जाएगा और EOTS पोर्टल में शो होने लगेगा। धन्यवाद साथियों। সো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা দেখলেন আর এই ভিডিওটা আমরা শেয়ারও করে দেবো, হয়তো কালকের মধ্যে ভিডিও আপনাদের কাছে পৌঁছেও যাবে, আপনারা পেয়েও যাবেন। তো এরই সাথে আমরা আমাদের এই যে সেশন সেই সেশন ফিনিশ করছি। আর আমি আশা করছি কি এই যে EOTS এই UTS-এর মধ্যে যে কাস্টমারদের লিস্ট আপনাদের কাছে গেছে আপনারা সাকসেসফুলি তাদের কাছে পৌঁছতে পারবেন এবং তারাও এই যে সীমিত সময়ের অফার PNB দিচ্ছে তার লাভ নিয়ে তারা তাদের অ্যাকাউন্ট সেটেল করতে পারবে আর ঋণ থেকে মুক্তি পাবে। আমি আপনাদের সকলের সাফল্য কামনা করে এই প্রোগ্রাম আর সেশন শেষ করছি। নমস্কার।